কি বলবো, জাতীয় কংগ্রেসের যারা প্রথম সারির নেতা বা পরিচালনা যারা করতো তারা বেশিরভাগ ছিল কারা, বাঙালি। মানে প্রথমত ভারতবর্ষের রাজনীতি থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে সমস্ত দিক থেকে বাঙালিরা একটা বিশাল জায়গা নিয়ে ছিল। এবং বাঙালিদের এই বুদ্ধিদীপ্ত চিন্তাধারা, যারা সেই সময় রাজত্ব করত, ইংরেজ শাসকরা, তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছিল। এবং এই সমস্যা মানে যেহেতু ভারতবর্ষের রাজনীতি সমস্ত কিছু বাঙালিদের দ্বারা পরিচালিত, যেমন বাঙালিরা খুবই বুদ্ধিমান ছিল, সবসময় অশান্তির মধ্যে থাকতে হতো আর কি, যারা পরিচালনা করতো আর কি ইংরেজরা, সবসময় অশান্তির মধ্যে থাকতে হতো তাদেরকে। ফলে কি হলো, এই রাজনৈতিক চেতনা সম্পন্ন বা হচ্ছে বুদ্ধিদীপ্ত যে বাঙালি, এই বুদ্ধিদীপ্ত বাঙালি এবং রাজনৈতিক সচেতন যে বাঙালি, এই বাঙালিকে সমস্যা তৈরি করার জন্য ভারতবর্ষের যে পূর্ব দিকের যে বাংলা প্রদেশ, এই বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নিল লর্ড কার্জন, যেটা বঙ্গভঙ্গ নামে পরিচিত। এবং এই বঙ্গভঙ্গের মানে পরিপ্রেক্ষিতে স্বদেশী আন্দোলন শুরু হলো। এই বঙ্গভঙ্গ যে প্রথম এই শুরু হলো 1905 সালে, তা কিন্তু নয়। লর্ড কার্জন যে করেছিল প্রথম, তা কিন্তু নয়। এই বঙ্গভঙ্গের মানে পরিকল্পনা বহু দিন আগে থেকেই হয়ে আসছে আর কি, ঠিক আছে। মানে এই যে বঙ্গভঙ্গ লর্ড কার্জন করলো, হুট করে যে হঠাৎ করে বঙ্গভঙ্গ করে দিল, তা কিন্তু নয়। এই বঙ্গভঙ্গের কনসেপ্টটা কিন্তু 1854 সাল থেকেই হয়ে এসছে, 1854 সাল থেকে, ঠিক আছে। 1854 সাল মানে সেই সময় আর কি, তোমার এর সময়কাল, লর্ড ডালহৌসির সময়কাল। তবে বাংলা পরিচালনা করতে একজন লেফটেন্যান্ট গভর্নর দ্বারা, লেফটেন্যান্ট গভর্নর বাংলা এই রিজিয়নটা পরিচালনা করতো। বাংলা বলতে তখন এই বাংলা, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে আসাম, পুরো বাংলাদেশ, এইটাই হচ্ছে পুরো বাংলা, বৃহৎ বাংলা, ঠিক আছে। তো এই বৃহৎ এত বড় বাংলাকে মানে শাসন করা, মানে অর্থনৈতিক রাজনৈতিক মানে ভাবে শাসন করা খুবই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। ফলে কি হয়েছিল, সেই সময় আর কি বঙ্গভঙ্গকে মানে প্রশাসনিক দিক থেকে আলাদা করে কাজ করার চিন্তা ভাবনা নেওয়া হয়েছিল আর কি। আচ্ছা, তারপরে আর কি এর অনেক পরে আর কি 1903 সাল নাগাদ লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার নতুন করে আবার বঙ্গভঙ্গের প্রস্তাব উপস্থাপন করেন। অ্যান্ড্রু ফ্রেজার, ওকে। তো এই বঙ্গভঙ্গ প্রস্তাব উপস্থাপন করেন এবং পরবর্তীকালে এটাকে নিয়ে আবার করা হয় আর কি, বঙ্গভঙ্গ কিভাবে হবে একটা প্রস্তাব দেয়া হয় আর কি, ঠিক আছে। এবং সবশেষে লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেন আর কি। এবারে বঙ্গভঙ্গ করে বাংলাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে। বাংলাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। এবং বঙ্গভঙ্গ করে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয় মানে কি কি বলতো, বঙ্গভঙ্গ করে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। একটা দুটো কি কি, দুটো রিজিয়ন কি কি বলো, দুটো অঞ্চল কি কি? হুম, হ্যাঁ, একটা হচ্ছে কি পূর্ববঙ্গ বা আসাম, অর্থাৎ এই বাংলা যে ভাগ হয়ে গেল বা ভাগ করা হলো, এই বাংলা ভাগের প্রথম যেটা পূর্ববঙ্গ বলা হয়, এই পূর্ববঙ্গটা হচ্ছে কি কি নিয়ে গঠিত? পূর্ববঙ্গ ঢাকা, চট্টগ্রাম, মানে পূর্ব দিকের যে অংশগুলো, যেটা বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল, ঠিক আছে, যেটা যার মধ্যে ঢাকা পড়ছে, চট্টগ্রাম পড়ছে, তারপরে ত্রিপুরা পড়ে যাচ্ছে, হুম, আচ্ছা, আমাদের দার্জিলিং পড়ছে, মালদা পড়ছে, এই দার্জিলিং, মালদা, এই সমস্ত অঞ্চলগুলো হচ্ছে কি পূর্ব বাংলা, মানে উত্তর পূর্ববঙ্গ এবং আসাম।
এই অঞ্চলটা হচ্ছে অর্থাৎ পূর্ববঙ্গ বা আসাম বলা হয়। আচ্ছা, আর একটা প্রদেশ যেটা হচ্ছে বাংলা প্রদেশ বলা হয়, যেটা মূল বাংলা প্রদেশ বলা হয়। এই মূল বাংলা প্রদেশ কোনটা? এই মূল বাংলা প্রদেশ হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। এই পশ্চিমবঙ্গ, বাংলা এবং পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা, এই তিনটে রিজিয়ন হচ্ছে মূল বাংলা প্রদেশ, যার রাজধানী হলো কলকাতা। যার রাজধানী কলকাতা। এমনি বলছি, লেখায়নি, ঠিক আছে। তো এইরকম ভাবে বঙ্গভঙ্গ শুরু হয় আর কি। এবারে বঙ্গভঙ্গ লর্ড কার্জন শুরু করে, অর্থাৎ ঘোষণা করে কত সালে? 1905 সালে 19শে জুলাই, ঠিক আছে, এবং কার্যকর হয় 16ই অক্টোবর। এই হলো বঙ্গভঙ্গের ব্যাপার। এখান থেকে যে ইনফরমেশন, 16ই জুলাই না, 19শে জুলাই তো, আর 16ই অক্টোবর কার্যকর হয়। আচ্ছা, তাহলে এখান থেকে একটু লিখে নাও, চলো। হয়েছে? তাহলে যতটুকু মানে এই বঙ্গভঙ্গ থেকে যতটুকু পড়ালাম একটু খাতায় লিখে নাও, তারপরে নেক্সট এগোবো। আজকে বাংলা পড়াবো এবং যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, বিপ্লবী আন্দোলনগুলো, সেগুলো একটু করবো, গুপ্ত সমিতি বা এটিসি। চলো তাহলে লেখো। তাহলে হেডিং করবে কি? বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলন 1905 থেকে 1911। আচ্ছা, যেহেতু বঙ্গভঙ্গ আহ, হচ্ছে, তাহলে বুঝেছে? চলো লেখো। তাহলে কিভাবে শুরু করবে, লেখাটা কিভাবে শুরু করবে? তাহলে এইভাবেই শুরু করো। অত ডিটেলস লাগবে না পরীক্ষায়, অত তোমার লাগবে না, যেটা লাগবে সেটাই। রিজলে প্রস্তাবটা করা যেতে পারে, রিজলে প্রস্তাব লেখো। আহ লেখো বঙ্গভঙ্গ আইন, বঙ্গভঙ্গ আইন 1905, 1905 হয়েছে। জাস্ট এটা লেখো, তারপরে জাস্ট তারপরে প্যারা চেঞ্জ করে লেখো 1903 সালে লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার। না না, হেডলাইন না, ওটা একটা ছোট ইনফরমেশন। হ্যাঁ, প্রথমে যেটা বললাম সেটা হলো যে বঙ্গভঙ্গ আইন 1905 হয়েছে। তারপরে ইনফরমেশন লেখো। হ্যাঁ, 1903 সালে অ্যান্ড্রু ফ্রেজার লেফটেন্যান্ট গভর্নর লেখো, বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার, বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার। অ্যান্ড্রু মানে ফ্রেজার আইল্যান্ড যেটা বলা হয় না, অ্যান্ড্রু ফ্রেজার।
লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার বঙ্গভঙ্গের প্রস্তাব দেন। তাহলে বঙ্গভঙ্গের প্রস্তাব দেন কে? অ্যান্ড্রু ফ্রেজার। তার আগে আরেকটা পয়েন্ট লেখালে ভালো হতো, রিজলে প্রস্তাব। আচ্ছা, রিজলে প্রস্তাবটা একটু লিখতে হবে। এবার লেখো, এখন লেখো, অসুবিধা নেই। রিজলে প্রস্তাব, রিজলে রহস্যই বর্গেঞ্জ লয়কা, রিজলে প্রস্তাব কি বলছে একটু আমি বলছি তোমাদের, তারপরে লিখবে। বলছে শেষ পর্যন্ত ভারত সরকার স্বরাষ্ট্র সচিব হারবার্ট রিজলে স্থির করেন যে সমগ্র চট্টগ্রাম বিভাগ, ঢাকা, ময়মনসিংহ থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলগুলো যুক্ত করা হবে এই নতুন বাংলাতে। এই পরিকল্পনা হচ্ছে রিজলে প্রস্তাব নামে পরিচিত। ওকে, লেখো। হ্যাঁ, আমি লেখার জন্য বলছি, লেখো চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ জেলা আসামের সঙ্গে যুক্ত করার প্রস্তাব। ময়মনসিংহ জেলা আসামের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়। বলেন কে? বলো, কথাটা কে বলেন? যুক্ত করার কথাটা কে বলেন? কে ছিল রিজলে? রিজলে কে ছিল? না, হ্যাঁ, স্বরাষ্ট্র সচিব ছিল, ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব রিজলে। স্বরাষ্ট্র সচিব ওই তো ডিফেন্স না, আরে ভাই, স্বরাষ্ট্র সচিব হচ্ছে তোমার, না না, সচিব, আরে ভাই মনে পড়ছে না। এক্সটার্নাল না, এক্সটার্নাল অ্যাফেয়ার্স না, ওটা হচ্ছে বিদেশ মন্ত্রী গেল। সচিব হচ্ছে সেক্রেটারি, কিন্তু স্বরাষ্ট্র সচিব বলছো তুমি তো। স্বরাষ্ট্র সচিব, আরে বলছি না, এই মুহূর্তে মনে পড়ছে স্বরাষ্ট্র সচিবকে কি বলা হয়। আহ উম, আরে বলো না, স্বরাষ্ট্র সচিবকে কি বলা হয় এই মুহূর্তে মনে পড়ছে না, মনে আসলে আমি বলছি। হ্যাঁ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রক বলা হয় যেটাকে। আর স্বরাষ্ট্র সচিব হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট লেখো। রবার্ট রিজলে, হোম মিনিস্টার, হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ছিল না মানে, তখন আর কি ওই দায়িত্বে ছিল আর কি, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মানে কোন অঞ্চল কে কার মধ্যে পড়বে আর কি, এই সমস্ত তখনও ছিল, থাকবে না কেন? এতটা এতটা মডার্ন মিনিস্ট্রি ছিল না, কিন্তু এই দেখো তখন এই শেরশাহের সময়কালে তখন তো সবই ছিল, ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য কৃষি মন্ত্রী ছিল, সবকিছু ছিল, কিন্তু তখন নামটা অন্য ছিল, বা তখন অতটা ইভলিউশন হয়নি এমন, যা এখন যেমন স্বরাষ্ট্র মানে এখন বিভিন্ন বিভাগ আছে, সবকিছুই ছিল, সবকিছুই ছিল। হ্যাঁ, চলো নেক্সট লেখো। আচ্ছা, নেক্সট প্যারা চেঞ্জ করে লেখো। নতুন রিজলের পরিকল্পনা অনুযায়ী বাংলা বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয়। ওই রিজলের পরিকল্পনা অনুযায়ী ভারতকে বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয়।
1 নম্বর লেখো পূর্ববঙ্গ ও অসম। পূর্ববঙ্গ ও অসম। 2 নম্বর লেখো কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে, সেটা আর বলছি না, আমি মুখে বলছি, তোমরা যদি চাও লিখতে পারো। এই হ্যাঁ, বা না আসাম না, পূর্ববঙ্গ ও আসাম মানে এটা একটা রিজিয়ন। এগুলো কোন কোন অংশ নিয়ে গঠিত? যেমন ধরো এই যে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য অঞ্চল, ত্রিপুরা, ঢাকা, ময়মনসিংহ এবং আসাম, অর্থাৎ মেন তোমার উত্তরবঙ্গ, মানে তুমি যেখানে থাকো ওই উত্তরবঙ্গ সমেত হচ্ছে বাংলাদেশ, এবং আসাম, ত্রিপুরা ত্রিপুরা নিয়ে হচ্ছে এই পূর্ববঙ্গ। বোঝা গেল? আরেকটা অংশ যেটা হলো মেন বাংলা প্রদেশ, লেখো না, 2 নম্বর লেখো, 2 নম্বর লেখো প্রধান বাংলা প্রদেশ বা মূল বাংলা প্রদেশ, যেটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বিহার নিয়ে গঠিত। বিহার নিয়ে গঠিত। বিহার এবং উড়িষ্যা নিয়ে গঠিত। হ্যাঁ, যার রাজধানী কলকাতা, আর ওইদিকে রাজধানী হচ্ছে ঢাকা। তাহলে কার্জন কি করলো এই সময়? বাংলা প্রদেশকে, মানে বাংলাকে দুটো ভাগে ভাগ করলো। কেন ভাগ করলো? ওই বললাম যে বাংলা, ভারতবর্ষ তখন পরিচালনা করতো, অর্থাৎ পরিচালিত হতো কাদের দ্বারা? এই মানে বুদ্ধি দীপ্ত আর কি, বুদ্ধিজীবী বাঙালি দ্বারা, বাঙালিদের দ্বারা হচ্ছে এই রাজনৈতিক কর্মকাণ্ড, সমস্ত কিছু, রাজনীতি থেকে শুরু করে, সামাজিক থেকে শুরু করে, আধ্যাত্মিক থেকে শুরু করে, সমস্ত দিকে বাংলা মানে বাংলার যে মানুষরা ছিল প্রধান ভূমিকা গ্রহণ করেছিল, এবং এদের খুবই বুদ্ধিমান ছিল, ফলে কি হচ্ছে ইংরেজরা তাদের কার্য পরিচালনার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল, এই সমস্যা দেখা দিয়েছিল, এবং এই বাংলার মানুষদের পরিচালনায় ভারতের মানুষরা একটা জাতীয়তাবাদী অনুপ্রেরণা লাভ করছিল আর কি। সেই কারণে লর্ড কার্জন খুবই মানে ধূর্ত শাসক ছিল। লর্ড কার্জনের সময় পিরিয়ডটা কত মনে আছে বলো তো? লর্ড কার্জন, লর্ড কার্জনের সময় 5 কেন হবে, তার আগে হবে। না, হ্যাঁ, ইয়েস, লুসি ঠিক বলেছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা মিন্টোর কথা বললে। উনি 1899 থেকে 1905 পর্যন্ত লর্ড কার্জনের সময় পিরিয়ড। ঠিক আছে, লর্ড কার্জনটাও লিখে নাও, লর্ড কার্জন সম্পর্কে যেহেতু হচ্ছে, লেখো লর্ড কার্জন সময় পিরিয়ড, লেখো 1899 থেকে 1905 পর্যন্ত। এবং লর্ড কার্জন যেহেতু বাংলাকে ডিভাইডেড করেছিল এই কারণে যে বাঙালিদের নেতৃত্বে তখন সমস্ত কিছু পরিচালিত হয়েছে, সেই কারণে বাংলার মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য এটা করেছিল। ঠিক আছে, এবং এই লর্ড কার্জন খুবই মানে কি বলবো, সাম্রাজ্যবাদী শাসক ছিলেন, সাম্রাজ্যবাদী শাসক ছিলেন, এবং সেই কারণে তিনি আহ, অনেক কিছু চেয়েছিলেন আর কি। তার মধ্যে একটা যে তার কি বলবো, তিনি কংগ্রেস যে পরিচালিত হতো বাঙালিদের দ্বারা, এই কংগ্রেসের ধ্বংস চেয়েছিলেন। সেই কারণে তিনি বলেছিলেন যে পিসফুল মানে ডিমিস হোক, অর্থাৎ কংগ্রেসের তিনি শান্তিপূর্ণ মৃত্যু চেয়েছিলেন। ওকে, এই পয়েন্টটা তুমি লিখে নাও, লেখো তিনি মানে লর্ড কার্জন কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যু চেয়েছিলেন। হ্যাঁ, ইংলিশ মানে উক্তি দিয়েছিলেন না, ওটাই চেয়েছিলেন বা চাইতেন যে কংগ্রেস হচ্ছে পিসফুল, হ্যাঁ লেখো পিসফুল ডিমিস চাই, পিসফুল ডিমিস, বাংলায় লেখো শান্তিপূর্ণ মৃত্যু চেয়েছিলেন।
মানে ধ্বংস হয়ে যায়, মেন কথা হচ্ছে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ বলো। বাংলাকে বাংলা বাংলাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে যে ভাগটা সেটা হচ্ছে ইস্ট পার্ট, মানে পূর্ব দিকের অংশ। সেই পূর্ব দিকের অংশ হচ্ছে কোনটা, মানে স্পেশালি পূর্ববঙ্গ এবং আসাম, মানে পূর্ববঙ্গ ও আসাম। ভুল করবে না, এটা পরীক্ষায় আসে কিন্তু খুব ভুল করা হয়। অ্যাকচুয়ালি পূর্ববঙ্গ, হুম, হ্যাঁ ওটা ও মাথা খারাপ হয়ে যাবে, এটা পড়ে ডব্লিউবিসিএস অনেকবার এসছে। না পশ্চিমবাংলা না, ওইরকম না। পশ্চিমবঙ্গের কনফিউশনটা, হ্যাঁ এটা কনফিউজ, আরে এটা কনফিউজের জায়গা এইখানে, এটা আমি বারবার বলছি। শোনো, এটা পরীক্ষায় আসে এবং বেশিরভাগ ভুলই হয়। কনফিউজটা কিরকম দেখো, অ্যাকচুয়ালি বাংলাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কি ওই রিজলে প্রস্তাব অনুযায়ী, একটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম, এটা হচ্ছে নাম্বার ওয়ান। লিখে নাও, খাতায় লিখে নাও, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর লেখো পূর্ববঙ্গ এবং আসাম। এই পূর্ববঙ্গ আসাম কোন কোন রিজিয়ন নিয়ে গঠিত? এই পূর্ববঙ্গ আসাম হলো আমাদের এই যে পূর্ব দিকের অংশ, স্পেশালি উত্তরবঙ্গ এবং পূর্ব মানে বাংলাদেশ। স্পেশালি যেই জায়গাগুলো আমি নাম বলছি লেখো, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, মালদা, দার্জিলিং। হ্যাঁ, পূর্ববঙ্গ মানে তখন উত্তরবঙ্গ মানে দার্জিলিং ও তার মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? তখন সেই সময়, এখন দেখো এখনের সঙ্গে তুলনা করলে হবে না, সেই সময় আর কি, তখন বাংলা বলতে পুরো রিজিয়নটাকে বোঝানো হচ্ছে। লেখো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, পার্বত্য মানে ত্রিপুরা রিজিয়ন, লেখো ত্রিপুরা, মালদা। এটা পরীক্ষায় আসলে কি করবে দেখ জানো, সবাই সবাই বলে পূর্ববঙ্গ আর আসাম, এই দুটোই ক্লিক করে চলে আসবে, ভুল হয়ে গেল। এটা পরীক্ষায় আসে এবং ভুলও হয়। হ্যাঁ হ্যাঁ, ওটাই হয়, অপশন এমন ভাবে থাকে না, দুটো আসাম। এইগুলো সবই কিন্তু পূর্ববঙ্গ আসামের মধ্যে, ঠিক আছে। চলো, এটা একটা নতুন প্রদেশ। আর মানে এই এই অঞ্চলের তাহলে রাজধানী কি বললাম? হ্যাঁ, এটার কার আন্ডারে? ওটা ঢাকার আন্ডারে, মানে এর এর পুরো রিজিয়নের রাজধানী হচ্ছে ঢাকা। এ ভাই আবার গুলাচ্ছে মঞ্জিনা, আসাম এবং পূর্ববঙ্গ, ও পূর্ববঙ্গ, হ্যাঁ। হ্যাঁ কিন্তু মঞ্জিনা গোলাচ্ছে, এই দেখো, ফিরে দাও, শোনো। তুমি- আরে ভাই একটা আমি বললাম, এইটা হচ্ছে একটা পার্ট, পূর্ববঙ্গ ও আসাম, নট এবং, পূর্ববঙ্গ ও আসাম, এই পুরো অঞ্চলটা হচ্ছে নাম হচ্ছে পূর্ববঙ্গ আসাম একটাই। এবারে এই পুরো রিজিয়নের রাজধানী হচ্ছে কলকাতা। সেকেন্ড পার্টটা আমি বলি, তারপরে ওটা বলছি। হ্যাঁ, এই এই পার্টটার রাজধানী হচ্ছে ঢাকা, বুঝলে? এবার সেকেন্ড পার্ট, হ্যাঁ আর সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে যেটা বলে মূল বাংলা প্রদেশ, ঠিক আছে। তাহলে এই মূল বাংলা প্রদেশ কোনটা, কোন রিজিয়ন গুলো? এই মূল বাংলা প্রদেশ হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের বেশিরভাগ রিজিয়ন, ঠিক আছে। আর হচ্ছে কি উড়িষ্যা আর বিহার। তার মানে পশ্চিমবঙ্গের মানে উত্তরবঙ্গ চলে গেলে বাকি যে অঞ্চলগুলো পুরোটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ, বিহার আর উড়িষ্যা, এই অঞ্চলটা হচ্ছে তখন মূল বাংলা প্রদেশ। এর রাজধানী হচ্ছে কলকাতা।
হুম। হ্যাঁ, হ্যাঁ, প্রধান কারণ। না, প্রধান কারণটা আমি আমি প্রথমেই বলে দিচ্ছি। একদম শুরুতে প্রধান কারণটা বলে দিচ্ছি। মঞ্জিলা ক্লিয়ার হয়েছে নাকি আরো গন্ডগোল আছে? হ্যাঁ। ওটার নাম কি? হ্যাঁ, তাই দুটো নাম আছে একটা। একটা কি? পূর্ববঙ্গ, আসাম। আর একটা মূল বাংলা প্রদেশ। হ্যাঁ। এবার হচ্ছে বঙ্গভঙ্গের কারণটা কি? মেইন কারণটা কি? দেখো, এখানে মেইন কারণটা ১ম এই শুরু করেছিলাম যে বিংশ শতকে যেটা বলছে যে বিংশ শতকে ভারতবর্ষের যে রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক যে সচেতনতা, সমস্ত এই যে বুদ্ধি সমস্ত কিছু বাঙালিদের আন্ডারেই ছিল। অর্থাৎ জাতীয় কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত কিছু এই বাঙালিদের হাতে ছিল। এবং বাঙালি কি করত? সমগ্র ভারতবর্ষকে একটা নতুন পথ দেখাতো। সেইখানে গোপাল কৃষ্ণ গোখলে কি বলেছিল? তার বিখ্যাত উক্তি, এখন দিদিমণি যেটা বলে, কি? হ্যাঁ, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। যেটা আজ বাংলা ভাবে, আগামী দিন ভারতবর্ষ সেটা ভাবে। ঠিক আছে? এখ- হ্যাঁ, এখন তার উল্টো হয়ে যায়। কি করে হবে? যাই হোক, সমগ্র ভারতবর্ষকে নতুন পথ দেখাতো বাঙালিরা। তাই না? জাতীয় কংগ্রেসে বলো না, দুজন মানে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রতিষ্ঠা যদি অ্যালেন আর্টিমিয়াম করেছিল, তখন পরিচালনা করতো কারা? ওই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? হ্যাঁ, তারপরে তোমার বলো না, দাদা, না দাদাভাই নৌরোজি বাঙালি না। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত মানে যত মানে বেশিরভাগ হচ্ছে পরিচালনা করতো কারা? বাঙালিদের দ্বারা পরিচালিত হতো। বলেন ভারতবর্ষকে, ভারতের যে জাতীয়তাবাদী যে চিন্তাধারা সেগুলোকে বাঙালিদের দ্বারা আরো বেশি মানে উন্নত হচ্ছিল আরকি। মানে আরো বেশি জাতীয়তাবোধ মানে শক্তিশালী হচ্ছিল। লর্ড কার্জন এটা দেখে ভয় পাচ্ছিল। মানে আতঙ্কিত হয়ে গেছিল। এই ভাই কি হচ্ছে ভাই? এই বাঙালিদের দ্বারা তো আমাদের এরা তো আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না, অশান্তি তৈরি করছে। ফলে রাজনৈতিক যে চেতনা সম্পন্ন বাঙালিকে দুর্বল করার জন্য, হ্যাঁ, লর্ড কার্জন সৃষ্টি করেনি। হ্যাঁ, এ লর্ড কার্জন সৃষ্টি করে গেছে। মেইন উদ্দেশ্য কিন্তু এটাই যে প্রথমত উদ্দেশ্য এটা হচ্ছে ইনডাইরেক্টলি হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ ঘটিয়ে, মানে হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ ঘটিয়ে আরকি দুর্বল করে দেওয়া। মানে এদেরকে দুর্বল না, নিজেরা মারামারি করুক। হ্যাঁ, ওটাই বলেছিল। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাগ কেন করছে? এর উদ্দেশ্য ছিল একটা মুসলিম প্রধান অঞ্চল করা আর একটা হিন্দু প্রধান অঞ্চল করা। এবং মুসলিমদেরকে বোঝাচ্ছে। বলছে ভাই তোমাদের আমি করলাম, তোমাদের এরকম যুক্তি দিচ্ছি যে মুসলিম একটা অঞ্চল হলে তাহলে চাকরি থেকে শুরু করে সমস্ত দিকে মুসলিমরা সুযোগ সুবিধা বেশি পাবে। সেইখানে আমি তোমাদের দিলাম। এবারে একসঙ্গে হলে এবারে স্বাভাবিকভাবে সবাই বুঝতে পারবে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বাংলা ভাগ করে দাও, বাংলা ভাগ করে দাও। তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এবার এবারে কি হচ্ছে? এই যখন, হ্যাঁ, হ্যাঁ, এটাই করেছে তো। এটাই তো বীজটা তখনই তো মানে বীজ তখনই জন্মানো হয়েছে আরকি। বপন করা হয়েছিল। যে তোমাদের হিন্দু মুসলিম আলাদা করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ভেঙে দুর্বলতা করার জন্য এটা করেছিল। যে দুর্বলতা মানে কি? ভাগ করে দিলে কি দুর্বল হবে? মেইন ভাগ হচ্ছে যে দুটো জাতিকে ভাগ করে দেয়া। এরা একসঙ্গে থাকলে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। হিন্দু মুসলিম একসঙ্গে থাকলে ঐক্যবদ্ধ। তাহলে ভাগ করে দাও। এমন কিছু করো যে তোমাদের তোমরা তোমাদের সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না। তোমাদের অবহেলা করা হচ্ছে। তোমাদের চাকরি-ফাকরি কিচ্ছু নেই। তোমাদের তাহলে তোমাদের জন্য আমি আলাদা একটা প্রদেশ দেবো। তোমরা শুধু মুসলিমরাই থাকবে। সেখানে তোমাদের সব উন্নতি হবে। উন্নতি করব। এবার মানে বেশিরভাগ মুসলিমরা কি বলবে? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। এটাই তো আমরা চাই। আমরা তো জানতাম না। আপনি বলেছেন। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? চলো এবারে আমি ওদের সঙ্গে যুদ্ধ করে আমরা আলাদা করে নেব। ঠিক আছে? তো এই কারণে আর কি হয়েছিল?
তাহলে ভাগ হয়ে গেল মানে কি? দুর্বল হয়ে গেল। বাংলা ভাগ হয়ে গেল। এখন আর ঐক্যবদ্ধ হবে না। কিছু করতে গেলে হিন্দু মুসলিমের মানে করে দেবে। এই কারণে তো বারবার সেই করা হয়েছে না? এর পরবর্তীকালে ১৯০৫ হলো, তারপরে ১৯০৬ তে ওই মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়ে গেল। এরপরে আস্তে, আস্তে অনেক কিছু ঘটনা আছে। ওইদিকে যাচ্ছি পরে। তো মেইন কারণ হচ্ছে বাংলাকে ভাগ করে হিন্দু মুসলিম এ উদ্দেশ্য ছিল ওটাই। বলবে না যে মুখে সরকারি খাতায় কি লেখা থাকবে যে হিন্দু মুসলিমকে আলাদা করে রাখার জন্য? মেইন উদ্দেশ্য ছিল ওটা। কিন্তু ওই জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য। এটা হচ্ছে মেইন কারণ হবে। আর ইন্টারনালি আমাদের বুঝতে হবে যে ওদেরও উদ্দেশ্য ছিল ওটাই যে হিন্দু মুসলিমকে ভাগ করে দেয়া। এবং যেটা পলিটিক্যাল লিডাররা তখন কার্জন করে গেছে, এখন লিডাররা করছে। এটাই হচ্ছে ব্যাপার। এই পলিটিক্সে থাকতে গেলে হ্যাঁ, এই মানে রাজনীতি থাকতে গেলে এটা করতে হবে। নাহলে হবে না। মানে তখন উম হিন্দু মুসলিমের মধ্যে সত্যি কথা বলতে কোনো পার্থক্য আছে? দেখো আমরা একসঙ্গে সব হিন্দু একসঙ্গে সব থাকি, কিন্তু কোনোদিন কারোর প্রতি ইয়ে নেই। কিন্তু এটা একটা কোনো একটা জায়গায় এসে যেন মনে হচ্ছে হ্যাঁ, ওই মানে মানে আলাদা একটা ইয়ে হয়ে যাচ্ছে, সেপারেশন হয়ে যাচ্ছে হিন্দু মুসলিম। কিন্তু যখন দেখো আমরা পড়াশোনা করেছি বা করেছি, তখন হিন্দু মুসলিম আমরা মানে এখনো আমার একটা মানে ফ্রেন্ড আছে বা বেস্ট ফ্রেন্ড যাকে উম একসঙ্গে সবসময় করি আরকি। মানে কোনো ব্যাপার না। ও যে মুসলিম বা আমি যে হিন্দু, এটা কোনো মানে বোঝাই যায় না। মানে মানে এই সমস্ত প্রসঙ্গ আসেই না। ঠিক আছে? কিন্তু আবার সেই ওই হিন্দু মুসলিমের কথাটা আসলে তখন হ্যাঁ, ও মুসলিম আর আমি হিন্দু। এরকম ব্যাপার। হ্যাঁ, হুম, হুম, হুম। তাহলে আচ্ছা। তো চাকরি পেয়ে গেছে, বিয়ে করে নিয়ে চলে যাবে অন্য জায়গায়। কিন্তু এসব কোনো ব্যাপার না। আমাদের এখানে তো এরকম হয়েছে। তো তারা বিয়ে করে এখন সংসার করছে, দিব্যি চলছে। ফ্যামিলি থেকে মানবে না। ওখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। হিন্দুদের ক্ষেত্রে বিশেষ করে। আমি যেটা আমাদের এখানে একটা হয়েছে, এই একটা হিন্দু ছেলে একটা মুসলিমের মেয়েকে বিয়ে করেছে। কিন্তু সে উম মুসলিমদের বাড়ি থেকে কোনো সমস্যা হয়নি। হিন্দুদের মানে পাড়া থেকে সব মেনে নেয়নি। সে তাদেরকে বাইরে বের করে দিয়েছে। ঠিক আছে? এইরকম এই যে ব্যাপারটা। এবার তারা বাইরে গিয়ে দিব্যি সংসার করছে। ঠিক আছে? এসব এই যে মানে ব্যাপারগুলো না, এগুলো খুবই খারাপ। সেই হিন্দু মুসলিমের এই যে ব্যাপারটা এখানেই চলে আসে। যা মানে সবাই তো সমান দৃষ্টিভঙ্গিতে থাকে না, না? যাই হোক এরকম ব্যাপার। এসব ওইগুলো হচ্ছে অনেক। চলো নেক্সট। হ্যাঁ, হ্যাঁ। সব হ্যাঁ, বলো। সে তো অবশ্যই। মঞ্জিদা কি বলছো? হুম, হুম। ও আচ্ছা, আচ্ছা। হিন্দু সরকার। আচ্ছা, আচ্ছা। ওই তো আরকি মানে এখন মানে কোনো ওইসব যারা করছে অসুবিধা নেই। এখনো প্রচুর আছে বিভিন্ন জায়গায়। এই তো মঞ্জিরা একদম সাক্ষী। ঠিক আছে? তাহলে আর কি প্রমাণ বলো? হুম, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, 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 এটা ঠিক। চলো, এই হচ্ছে ব্যাপার। এরপরে চলো ইনফরমেশন অনেক হয়েছে গল্প। তো তাহলে এরকম প্রশ্ন আসে, এটা আলোচনা করার মেন উদ্দেশ্য কিন্তু এটাই। ঠিক আছে? অপশন থাকে এমন, কাছাকাছি থাকে। এগুলো হ্যাঁ, বঙ্গভঙ্গের কারণটা কি, মেন কারণটা কি? আচ্ছা, চলো নেক্সট। লেখো, বঙ্গভঙ্গের প্রধান উদ্দেশ্য হলো জাতীয়তাবাদী আন্দোলনকে
বাঙালির লেখো, বাঙালির দ্বারা গড়ে ওঠা জাতীয়তাবাদী মনোভাবকে দুর্বল করা। অন্যভাবে লিখতে পারো যে রাজনৈতিক চেতনা সম্পন্ন বাঙালিকে দুর্বল করা। কি বলেছি ভুলে গেছি তো, সেকেন্ড টাইম কি বললাম সেটা এক্ষুনি, যে রাজনৈতিক বাঙালি দ্বারা সৃষ্ট মনোভাবকে দুর্বল করা, এরকম বললাম তাই। আর একটা লেখো, রাজনৈতিক চেতনা সম্পন্ন বাঙালিকে দুর্বল করা জন্য বঙ্গভঙ্গ পরিকল্পনা নেওয়া হয়। বুঝছো? হ্যাঁ, ওই যেটা বললাম সেটা, তুমি যেটা বললে সেটাই লেখালাম। আচ্ছা, এরপরে হ্যাঁ, তাহলে এরপরে লর্ড কার্জন আরো একটা মানে ঘটনা ঘটিয়েছিল, সেটা হচ্ছে কলকাতা যে কর্পোরেশন, না, কলকাতা কর্পোরেশনের ক্ষমতাটা কেড়ে নিয়ে নিয়েছিল, ঠিক আছে, মানে লিখে নাও, এটাও লিখো ইনফরমেশন এটা। কলকাতা কর্পোরেশনের ক্ষমতা কেড়ে নিয়েছিল লর্ড কার্জন। এটা কত সালে প্রথমে এসে? 1899 সালে। 1899 সালে কলকাতা কর্পোরেশনের ক্ষমতা কেড়ে নেয় লর্ড কার্জন। হয়েছে? 1899। এছাড়া এবার তো কর্পোরেশন মানে পলিটিক্যাল যে পাওয়ার, এই পলিটিক্যাল পাওয়ারটাকে নিজের হাতে নিয়ে নেয়, অর্থাৎ কলকাতা কর্পোরেশনটাকে ভেঙে দিয়ে তা নিজের হাতে নিয়ে নেয়। এবং এবার হচ্ছে রাজনীতি তো নিলে, এবার হচ্ছে শিক্ষা এবং শিক্ষা ক্ষেত্র অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে আরো মানে মজবুত করার বদলে শিক্ষা ব্যবস্থাকে অতটা তিনি গুরুত্ব দেয়নি, ঠিক আছে। তবে সেই সময় একটা তিনি আইন এনেছিল, সেই আমি এডুকেশনে যখন পড়িয়েছিলাম মনে আছে আশা করি, একটা কি এনেছিল লর্ড কার্জন, একটা আইন এনেছিল। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় আইন এনেছিল। ইয়েস, 1904, এটা একটু লিখে নাও, বিশ্ববিদ্যালয় আইন 1904 লর্ড কার্জন এনেছিল। বিশ্ববিদ্যালয় আইন 1904 লর্ড কার্জন এনেছিল। আচ্ছা, এখন এখনো পর্যন্ত, আচ্ছা এটা লেখানি না, এবার চলো লেখো বঙ্গভঙ্গ কার্যকর করে, এই কার্যকর না, তার আগে এই বিষয়টা লিখতে হবে যে বঙ্গভঙ্গ কবে সুপারিশ হয় আর কি, মানে পরিকল্পনা হয়। লেখো 1905 সালে 19শে জুলাই, 1905 সালে আহ, সুপারিশের ইংরেজি কি? রেকমেন্ডেড করে, তাই তো নাকি? প্রপোজ মানে প্রস্তাব দেওয়া হবে, ঠিক আছে। 1905 সালে 19শে জুলাই সিমলা থেকে, মানে সিমলা মানে তখন রাজধানী ছিল, ইংরেজরা তারা তো সাদা চামড়ার লোক, গরমে টরমে থাকতে পারে না, তখন রাজধানী ছিল, গ্রীষ্মকালীন রাজধানী ছিল সিমলা, ঠিক আছে, মানে শীতকালে তো সিমলা বরফের ঢাকা থাকে সেখানে, তো সেই সময় রাজধানী ছিল সিমলা। ঠিক আছে, সিমলা থেকে আর কি তখন বঙ্গভঙ্গ ঘোষণা করে, প্রস্তাব ঘোষণা করে। লেখো, লর্ড কার্জন 1905 সালে 19শে জুলাই। হ্যাঁ, গ্রীষ্মকালীন রাজধানী। আর শীতকালীন রাজধানী তাহলে কি হবে? না, কলকাতা হবে, ধর্মশালা কেন? ভারতের রাজধানী, তখন ভারতের রাজধানী কলকাতা ছিল, ঠিক আছে। হ্যাঁ,
হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, একদম। এনসিআর, হ্যাঁ 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 এনসিআর, হ্যাঁ হ্যাঁ, একদম। ওই যে রেল, রেল না, কালকা, কালকা সিমলা যে রেল, এটা তো, না দার্জিলিং, প্রথমে দার্জিলিং, দার্জিলিং, হ্যাঁ, দার্জিলিং হিমালয় রেলওয়ে হচ্ছে প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদায়, কত সালে মনে আছে? হুম, না না, দার্জিলিং 1999 না, হ্যাঁ 1999, তারপরে ওই 1905 না, এই সরি 1999 কেন, 1999, হ্যাঁ 1999। আর 2005-এ, 2005-এ মনে হচ্ছে ওই ইয়ে দার্জিলিং, কালকা সিমলা, হ্যাঁ কালকা সিমলা। আর তারপরে আরেকটা হয়েছে যেটা ওয়ার্ল্ড হেরিটেজ, নীলগিরি, নীলগিরি, নীলগিরি আছে আরেকটা, সেই রেল স্টেশন আছে গো, ছত্রপুর, দার্জিলিং, না না, ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে আর কি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। হ্যাঁ, এ ভাই, ওইটা না, আমার যে যে বিষয়টা হচ্ছে রেল, রেলের দিক থেকে বুঝলে, যে তিন চারটে রেল রিজিয়ন যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে, তাদের মধ্যে প্রথম কোন রেল ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে, সেই দিক থেকে বলা হচ্ছে প্রথম দার্জিলিং হিমালয় রেল, তারপরে কালকা সিমলা, তারপরে হচ্ছে ওই কি বললে নীলগিরি, আরেকটা হচ্ছে, আরেকটা আছে সেটা ছত্রপতি শিবাজি, একটা, আরে ছত্রপতি শিবাজি না, হ্যাঁ যেন মনে হচ্ছে রাজপ্রাসাদ। হুম, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে এই সমস্ত বিষয় হলো, কি হলো তাহলে, যে লিখে নাও, যে 1905 সালে 19শে জুলাই সিমলা থেকে আহ, বঙ্গভঙ্গের কথা ঘোষণা করা হয়। এবার লেখো কার্যকর করা হয় কত সালে, লেখো 1905 সালে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। হয়েছে? আচ্ছা, এবার বঙ্গভঙ্গের যে মেন কারণ, কি কারণে এটা বলা হয়েছিল, যে মেন কারণটা কি, যেটা ডালিয়া লেফট হয়ে গেছিল, আবার বলে দিচ্ছি দেখো, প্রথমত কারণ হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে বাংলাকে বিভাজন করা এবং হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, বা ঐক্য ভাঙে, মানে ঐক্য ভেঙে দেওয়া, হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য, মানে কি বলবো, ঐক্যটাকে বিনষ্ট করা বা দাঙ্গা লাগানো, এই হচ্ছে মেন উদ্দেশ্য, যেটা জাতীয়তা, যে রাজনৈতিক দিক থেকে এই জাতীয়তাবাদ দুর্বল করা, এটা হচ্ছে মেন কারণ। ঠিক আছে, এবার ওরা, আরে দুর্বলটা করবে কিভাবে, হিন্দু মুসলিম না হলে- এক লাইনে, দেখো এক লাইনে তিন, বিভাজনটাকে দুর্বল কেন, এগুলো তো কারণ, জাতীয়তাবাদকে দুর্বল করা, দুর্বল কিভাবে করবে, হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব না বাঁধালে কি করে দুর্বল হবে, দুর্বল হবে বলো কি করে, হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব তখন ডাইরেক্ট সেই অপশন গুলো কোনটা ঠিকঠাক আছে সেটা দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এবার, এবার দেখছি, এবার দেখছি কি করা যায়, কি করা যায় মানে কি, সেটা সঠিক প্রশ্নের পালসটা দেখতে দেখতে হবে কি বলছে। চলো এরপরে, চলো নেক্সট, এবার তাহলে লর্ড কার্জন এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছিল, ভালো 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 ঘটনাগুলো ঘটিয়েছিল, আরো ভালো ভালো ঘটনা ঘটিয়েছিল, সেটা হচ্ছে কি, আমাদের অনেক ভালো কাজ করেছিল, কিন্তু বলো তো একটা ভালো কাজ, লাইব্রেরির প্রতিষ্ঠা করেছিল, আর একটা কাজ কি করেছিল,
ভালো কাজ করেছিল। পুলিশি কোড, না সে তো লর্ড কর্নওয়ালিস করেছিল। সেই আমাদের যে স্মৃতিসৌধ, স্পেশালি আমাদের যে স্মৃতিসৌধগুলো, হ্যাঁ, যে স্মৃতিসৌধ, হ্যাঁ, না, এই স্মৃতিসৌধগুলো সংরক্ষণ করার জন্য একটা অ্যাক্ট পাস করেছিল, ঠিক আছে, সংরক্ষণ করতে হবে 1904 সালে, এটা অ্যাক্ট বানিয়েছিল। আর ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিল, লিখে নাও, 1904 সালে ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন লর্ড কার্জন। আর কি, ঐতিহাসিক স্মৃতিসৌধ সংরক্ষণের জন্য আইন প্রণয়ন করেছিলেন সিবিআই, হ্যাঁ হ্যাঁ, সিবিআই প্রতিষ্ঠা করেছিলেন। সিবিআই এখন আর সেই রকম সিবিআই নেই। স্মৃতিসৌধ লেখো, স্মৃতিসৌধ সংরক্ষণের জন্য আইন প্রবর্তন করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, মনুমেন্ট অ্যাক্ট। হয়েছে, চলো। তো এই হলো বঙ্গভঙ্গ। হ্যাঁ, এটাও 1904। মনুমেন্ট অ্যাক্ট, বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 1904, সবই 1904, ইম্পেরিয়াল লাইব্রেরি 1904, আর কি, সবই তো হয়ে গেল। হয়েছে, আচ্ছা। তো বঙ্গভঙ্গ তো হলো কারণ, যে কোনো কিছু হলে তার তো একটা এফেক্ট থাকবে, প্রতিক্রিয়া তো থাকবে, তাই না? তো বঙ্গভঙ্গ আন্দোলনের মানে আন্দোলন হয়ে যাওয়ার পরে আর কি বাংলা জুড়ে ব্যাপক একটা বিরোধী আন্দোলন, অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। এবং এই বঙ্গভঙ্গ আন্দোলন বিরোধী আন্দোলনের যে মানে শিখা, আগুনের শিখা জ্বালিয়েছিলেন আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সিবিআই প্রতিষ্ঠা হয়েছিল বা করেছিলেন এই লর্ড কার্জন 1904 সালে। আচ্ছা, এবার একটু বলে দিই, তারপরে আমি লেখাবো, ঠিক আছে, একটু হালকা করে বলে দিই এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। আচ্ছা, হয়েছে, লেখা হয়েছে তো, চলো। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হচ্ছে বাংলায়, অর্থাৎ ভারতবর্ষের বাংলায় আর কি ব্যাপকভাবে শুরু হয়েছিল। বঙ্গভঙ্গ করার প্রতিবাদে ব্যাপক একটা আন্দোলন তৈরি হয়েছিল, এবং এই ব্যাপক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে, আমাদের বাংলার রাজা, মানে মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে, সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয় মুকুটহীন রাজা। কেন? কারণ মুকুট নেই, কোনো চেয়ার নেই, কোনো রাজপ্রাসাদ নেই, তবুও রাজা বলা হয়, কারণ তার যে দাপট, তার যে মানে লিডারশিপ, এই লিডারশিপের জন্য তাকে এই মুকুটহীন রাজা বলা হয়, এবং রাষ্ট্রগুরুও বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, ঠিক আছে। এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আইপিএস, তাই তো, আইপিএস না, অফিসার ছিল তখন, বলে যে আইসি, আরে ভালো না, এখন যেটা আই ইউপিএসসি, আইসিএস, তখন আইসিএস ছিল। আইসিএস এর মাধ্যমে তিনি একজন একজন কি বলবো আমলা ছিলেন আর কি, ইংরেজদের আমলা ছিলেন, এবং আমলার চাকরি তিনি ছেড়ে দিয়েছিলেন, ঠিক আছে, বলছে ভাই তোর চাকরি তুই রাখ, ঠিক আছে, মানে রিজাইন করে দিয়েছিলেন, এবং ইংরেজদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতো, ঠিক আছে। এই হচ্ছে এই কারণে আর কি সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বেঙ্গল, মানে বাংলার হচ্ছে মুকুটহীন রাজা বলা হয়। অনেক কারণ আছে, একটা দু একটা কারণ না, যাই হোক। এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি করেছিলেন, মানে কি করেছিলেন, পুরো বাঙালিকে আর কি, বাঙালিকে মানে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটাকে ব্যাপক মাত্রায় নিয়ে গেছিলেন, এবং শেষ পর্যন্ত মানে ইংরেজরা কিন্তু বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হয়, ঠিক আছে। এবং তিনি একটা কথা বলেছিলেন কি, আহ, আহ, সে ভুলে যাচ্ছি কি, আই সেটেল, হ্যাঁ, বলছে সেটেলড হয়ে গেছে,
হ্যাঁ, 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 এরকম একটা ব্যাপার ছিল, এরকম বলেছিল। সেটেল যেটা আনসেটেল করে দেব, ঠিক আছে? এরকম ব্যাপার বলেছিল যে সেটেল থিংস টাকে আনসেটেল করে দেব। ঠিক আছে? এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে কি সারেন্ডার নট ব্যানার্জি বলা হয়। ঠিক আছে? অতি সহজে সারেন্ডার করে না, সেই কারণে সারেন্ডার নট ব্যানার্জি বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। ঠিক আছে? এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয়তা বোধকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য সে কেবলমাত্র যে আ রাস্তায় নেমে না, কাগজে মাধ্যমে আরকি, অর্থাৎ তার লেখনীর মাধ্যমে কি জাতীয়তাবাদটাকে উদ্বুদ্ধ করেছিলেন। তার লেখা মানে যে আরকি পত্রিকা, তার নাম কি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গলি পত্রিকা। হ্যাঁ, বেঙ্গলি পত্রিকার মাধ্যমে তার মতামত প্রকাশ করত এবং এইসব আর্টিকেল পড়ে আরকি বাঙালিরা উদ্বুদ্ধ হতো। বাঙালিরা না, সমস্ত ভারতবাসী হচ্ছে উদ্বুদ্ধ হতো। এবং সন্ধ্যা বলে পত্রিকা, সেই সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন বলো তো? হ্যাঁ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ওই ব্রহ্মবান্ধব উপাধ্যায় এর সন্ধ্যা পত্রিকাতেও কিন্তু তার আর্টিকেল প্রকাশিত হতো এবং যার মাধ্যমে জাতীয়তাবাদকে আরো বেশি মানে মানে জাগিয়ে তুলতো আরকি তিনি তার লেখনীর মাধ্যমে। হ্যাঁ, সত্যি, সত্যি তাই। ভারতের কিন্তু আমার তো মনে হয় তারা তো বিয়ে-টিয়ে করেনি তো। তুমি বলো, স্বামী বিবেকানন্দ বিয়ে করে জিন কোথায় পায়? তারা তো বিয়ে সব তো নিজের মধ্যে রেখে দিয়েছিল যা ছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিয়ে করেনি। স্বামী বিবেকানন্দ বিয়ে করেনি। নেতাজি সুভাষচন্দ্র বোস বিয়ে করেছিল যদিও। অ্যা মেয়েও ছিল একটা। সে আবার সেই আর আর ধরো অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ সেও যোগী হয়ে গেল। যোগী হয়ে গেল। তাহলে বলো কোথায় জিন স্প্রেড করবে? কি অবস্থা এগুলো? সত্যি তখন সেই সময় বাঙালি মানে একটা হ্যাঁ, সারা ভারতবর্ষব্যাপী ওইখানে সারা ভারতবর্ষের মানুষ বাংলাকে এত রেসপেক্ট করতো তখন, হ্যাঁ? এখন না হয় গালাগালি করে, সেটা ছেড়ে দিচ্ছি। হুম? ওই মানে বাঙালিকে এই কারণে ভারতবর্ষের মানুষ এখনো পর্যন্ত রেসপেক্ট করে এত। হ্যাঁ, এখন সব সাউথ সেখানে। হ্যাঁ, বাঙালি মানে তখন এখন শুধু বাঙালি মানে একটা গালাগালি ব্যাপার থেকে যায়। এমন সব যে হুম, সব বাঙালিতে কে শিবম, হ্যাঁ, নারায়ণন। শুধু ইস্ট না, সাউথ ইন্ডিয়ার সমস্ত মানে মানুষ মানে সমস্ত লোকেদের নাম এরকমই হয়। ঠিক আছে? মানে মানে ওদের নামটা হচ্ছে এরকম। বড়, বড় নাম হয় আর এরকম ঠাকুর দেবতাদের নাম নিয়ে তৈরি হয় এবং সমস্ত বড়, বড় পদ দেখো ওদের মানে মানে সমস্ত বড়, বড় পদ ওরাই হোল্ড করে আছে। ঠিক আছে? এই নীতি আয়োগের সুব্রামানিয়াম কে? সিইও। ঠিক আছে? তারপরে ওই যে আইএমএফ থেকে শুরু করে যে মানে যারা ভারত থেকে রিপ্রেজেন্টেটিভ রয়েছে শুধু ভারতবর্ষের বড়, বড় যে পদগুলো সবই সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ, জয়শঙ্কর, হ্যাঁ, জয়শঙ্কর এও সাউথ ইন্ডিয়ার। তো এইরকম ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে ভারতবর্ষের মানে এই যে এসএন ব্যানার্জি, ঠিক আছে? এসএন ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে অনেকটা এগিয়ে নিয়ে গেছিল। ওকে? এবং অনেক পত্রিকার মাধ্যমে সেগুলো হয়েছিল। আমি আস্তে, আস্তে লেখাবো এই ব্যাপার। ঠিক আছে? চলো এবার একটু লিখে নাও। লেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। তাহলে যেটা বললাম সেগুলো একটু লিখে নাও যে প্রথমত লেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মুকুটহীন রাজা বলা হয়। মুকুটহীন রাজা বলা হয়। করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নাম দাও।
ঠিক আছে। লর্ড কার্জন বলেছিলেন যে বঙ্গভঙ্গ একটা স্থায়ী ঘটনা, দি পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট, এর কোনো নড়চড় হবে না তথা। হ্যাঁ, হ্যাঁ, এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি চ্যালেঞ্জ জানিয়ে বলেছে আমি এই ঘটনাকে, অর্থাৎ আই উইল আনসেটেল দি সেটেল ফ্যাক্ট, চ্যালেঞ্জ জানিয়ে বলেছিল লর্ড কার্জনকে, আমি তোমার এই, হ্যাঁ, না, ওইটাই, আমি স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেবো, তাহলে আই উইল আনসেটেল, মানে আমি আই আনসেটেল করে দেবো দি সেটেল ফ্যাক্ট, কি হবে না? ও আচ্ছা আচ্ছা, কোটেশন যেমন থাকে সেরকমই বলতে হয়, তবে হ্যাঁ, এই তো এই চ্যালেঞ্জ জানিয়েছিলেন আর কি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এই চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং অবশ্যই তিনি সেটা সফল হয়েছিলেন। ঠিক আছে, তো চলো লেখো, এরপরে লেখো, এটা লিখে নাও, কিন্তু এই কোটেশনটা লিখে নাও, লেখো আই উইল আনসেটেল দি সেটেল ফ্যাক্ট। লর্ড কার্জন লেখো দি পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট, কথাটি কে বলেন? লর্ড কার্জন। লেখো দি পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেলড ফ্যাক্ট, সেটেলড ফ্যাক্ট। এটাই বলেছিল যে আমি এর কোনো নড়চড় হতে দেব না, এবং ভারতবর্ষ মানে বাংলা ব্যাপী এই পার্টিশন চলতে থাকবে। এবং সুরেন্দ্রনাথ কার্জনকে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আমি এই স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেবো, আই উইল আনসেটেল দি সেটেল ফ্যাক্ট, এটাই বলেছিল। ঠিক আছে, এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে তিনি মাঠে নেমে পড়েছিলেন। ঠিক আছে, এবং এবং মানে সারা বাংলাব্যাপী তিনি ব্যাপকভাবে তার নেতৃত্বের মাধ্যমে বঙ্গভঙ্গ শুরু করেছিলেন। এবং এই বঙ্গভঙ্গে মানে সমস্ত বাঙালি রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত মানুষ আর কি এই বঙ্গভঙ্গে সামিল হয়েছিলেন। এবং শুধু বঙ্গভঙ্গ না, মানে স্বদেশী আন্দোলনটা এর বঙ্গভঙ্গের মাধ্যমে মানে স্প্রেড করেছিল ভারতবর্ষে, অর্থাৎ বিদেশি দ্রব্য বর্জন করো, স্বদেশী দ্রব্য গ্রহণ করা হবে। ঠিক আছে, এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার একটা মানে আত্মজীবনী লেখেন আর কি। ঠিক আছে, যেখানে বঙ্গভঙ্গ কিভাবে পরিকল্পনা মানে করতে, মানে বঙ্গভঙ্গ কিভাবে মানে ভেস্তে দেওয়া হবে বা বঙ্গভঙ্গ কিভাবে রদ করা যাবে সেই সমস্ত বিষয় সেই সে মানে তার উপরে লেখা আর কি। ঠিক আছে, তো লেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আত্মজীবনীর নামটা লিখে নাও, এটাও পরীক্ষায় আসে, এ নেশন ইন মেকিং। সুরেন্দ্রনাথের আত্মজীবনী এ নেশন ইন মেকিং। ওকে, এবং তিনি যে বাংলা বিভিন্ন পত্রিকাতে তার মানে লেখনী প্রকাশ করতো, যে লেখনীর মাধ্যমে তিনি জাতীয়তাবাদকে আরো বেশি স্ট্রং করতেন। তো সেই রকম একটা পত্রিকা ছিল যার নাম বাঙালি পত্রিকা। ঠিক আছে, এই বাঙালি পত্রিকার সম্পাদক কে ছিলেন? লেখো, বাঙালি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এবং সেই পত্রিকায় বঙ্গভঙ্গকে একটা গ্রেট ন্যাশনাল ডিজাস্টার হিসাবে তিনি মন্তব্য করেন। এ গ্রেট ন্যাশনাল ডিজাস্টার, মানে ডিজাস্টার মানে বুঝতে পারছো বিপর্যয়, বিপর্যয় মানে বিপর্যয় তাকে বলা হয় যে যে ঘটনার মাধ্যমে মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এমন ক্ষয়ক্ষতি হয় মানে সেখান থেকে ফিরে আসা খুবই মানে মানে খুবই কষ্টসাধ্য ব্যাপার। এই বঙ্গভঙ্গকে ন্যাশনাল ডিজাস্টার হিসাবে উল্লেখিত করেছেন বেঙ্গলি পত্রিকাতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, হ্যাঁ, ন্যাশনাল ডিজাস্টার।
আচ্ছা, এছাড়াও বিভিন্ন পত্রিকাতে এই বঙ্গভঙ্গ বিষয়ে করা হয় আরকি। অনেক পত্রিকা আছে। তবে আরেকটা পত্রিকা লিখলাম সঞ্জীবনী পত্রিকা। লেখো সঞ্জীবনী পত্রিকা। এই পত্রিকার সম্পাদক অন্যজন সুরেন্দ্রনাথ নাথ। বলো তো কে? সঞ্জীবনী পত্রিকা? হ্যাঁ, কৃষ্ণকুমার মিত্র লেখো। এই কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকাটা অ্যা এই কারণে ফেমাস। দেখো বঙ্গভঙ্গ তো আন্দোলন বেঙ্গলি পত্রিকার মাধ্যমে সাড়া ফেলানো হয়েছিল। তবে এই বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে যে স্বদেশী আন্দোলন, এই স্বদেশী আন্দোলনের ১ম বিদেশি দ্রব্য বর্জন করার আহ্বান জানিয়েছিলেন এই সঞ্জীবনী পত্রিকা। ঠিক আছে? যেটা কৃষ্ণকুমার মিত্র সম্পাদনা করতেন। এই লিখে নাও সঞ্জীবনী পত্রিকায় ১ম বিদেশি পণ্য বর্জন করার ডাক দেয়া হয়। ঠিক আছে? যাই হোক ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গ যখন কার্যকর হয় এবং এই কার্যকর মানে যখনই হয় সেই দিন আরকি সারা দেশব্যাপী একটা মানে বন্ধ ডাকা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর সেই দিন আরকি রাখি বন্ধন অনুষ্ঠান চালু করেন আরকি। চালু করেন মানে কি? রাখি বন্ধন মানে কি? হিন্দু, মুসলিম, ভাই, বোন আমরা এখন যেটা করে থাকি, রাখি বন্ধন হয়ে থাকি মানে বন্ধন মানে কি? একে আমরা কৃষ্ণকুমার মিত্র লেখক সঞ্জীবনী পত্রিকায় ১ম বিদেশি দ্রব্য বর্জন এর আ বর্জন করার বিষয়ে লেখা হয় দেখো। সারা দেশ মায়ের দেয়া উম হ্যাঁ, অবশ্যই এটাও তো একটা পার্ট, স্বদেশী আন্দোলনের একটা পার্ট। সেটা একটা স্লোগান হয়েছে পরবর্তী পর্যায়ে। কিন্তু সেটা বলেনি। মানে এটা স্লোগান হয়েছে যেটা গানের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল। এটা অনেক পরে হয়েছে। কিন্তু এই বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে স্বদেশী আন্দোলন অর্থাৎ ইংরেজদের ঘৃণা করা এবং আমাদের নিজস্ব দেশীয় জিনিস বা নিজেদেরকে পছন্দ করা, এই যে ভালোবাসা জন্মিয়েছিল কে? এই সঞ্জীবনী পত্রিকা। এবং সারা দেশব্যাপী তো হরতাল পালন হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর সারা দেশব্যাপী একটা রাখি বন্ধন যে অনুষ্ঠান তার একটা পরিকল্পনা করেন যার মাধ্যমে আমরা একে অপরের সৌভ্রাতৃত্বের মাধ্যমে মানে থাকতে পারি একসঙ্গে। সেটার একটা প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। ঠিক আছে? এবং সেই সময় আরকি অনেক কিছু তোমরা পড়েছিলে, ছোটবেলায় পড়েছিলে যে একটা মানে কেউ কারোর বাড়ি রান্না হবে না। মানে না খেয়ে থাকবে। মানে এরকম ব্যাপার-ট্যাপার। রামসুন্দর হ্যাঁ, যেটা অ অর অ কি হ্যাঁ, অরন্ধন উৎসব। যেটা হচ্ছে রামসুন্দর ত্রিবেদী এটা করেছিল। হুম? তো এর পরিপ্রেক্ষিতে তৈরি হয় বয়কট। অর্থাৎ আমাদের বিদেশি দ্রব্য বয়কট হবে। ঠিক আছে? এই যে বয়কট কনসেপ্ট বলতো না জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নেয়া হয়? বয়কট, স্বদেশী এবং বয়কট কোন অধিবেশন? কলকাতা। আ কলকাতা ঠিক। স্বদেশী স্বদেশী হচ্ছে কলকাতা নাকি ১৯০৬ না ৫ এ? আ আচ্ছা, আচ্ছা ৬ তে না ৬ না ওই বেনারসি তো। হ্যাঁ, ওটাই। ঠিক। তাহলে ৬ হবে, হ্যাঁ? ৬ ওইখানে আর কি ওই বয়কট বা স্বদেশী কথাটা আনা হয় আরকি। ৫ এ বয়কট। হ্যাঁ। গোপাল কৃষ্ণ গোখলে, হ্যাঁ। ঠিক আছে? এটা একটু মানে হ্যাঁ, কলকাতা হয়নি, বেনারসিতে হয়েছিল। আচ্ছা, তার পরের বছর কিন্তু কলকাতা হয়। ৬ তে দাদাভাই ছিল। ৬ তে দাদাভাই তো? ৬ তে দাদাভাই, হ্যাঁ। সেখানে স্বরাজ কথাটা আনা হয়। হুম, হ্যাঁ, আচ্ছা।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সঞ্জীবনী পত্রিকায় একটু লিখে নাও, কৃষ্ণকুমার মিত্র প্রথম বয়কট ঘোষণা করে আর কি, ঠিক আছে? চলো, এই হচ্ছে ব্যাপার ট্যাপার আছে, এগুলো একটু লিখে নাও। আচ্ছা, লেখো বয়কট সঞ্জীবনী পত্রিকায় সর্বপ্রথম বয়কট এর কথা ঘোষণা করা হয়। আচ্ছা, যদি বলা হয় বলো তো স্বদেশী এবং স্বরাজ গ্রন্থের রচয়িতাকে, যদি বলা হয় না, এক্সট্রিমিস্ট এর মধ্যে একজন হবে, এক্সট্রিমিস্ট। তিলক টিলক অত বই টই লিখি না, বিপিন চন্দ্র পাল। বয়কট কথাটা ওই করাইছিলেন আর কি, ওই সঞ্জীবনী পত্রিকায় বয়কট কথাটা প্রথম ঘোষণা করা হয়, ঠিক আছে? আর লিখে নাও, নেক্সট লেখো স্বদেশী এবং স্বরাজ এই বইটির একটা 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 বই 1906 সালে, ঠিক আছে? ওই পরিপ্রেক্ষিতে লেখেন আর কি বিপিন চন্দ্র পাল, দেখো বিপিন চন্দ্র পাল। হ্যাঁ, একটা বই স্বদেশী এবং স্বরাজ। হয়েছে? আচ্ছা, সবই পত্রিকা হচ্ছে, আরো কয়েকটা পত্রিকা লিখে নাও। আর একটা সেই নবগোপাল মিত্রের একটা আছে না, হিন্দু মেলা, লিখে নাও হিন্দু মেলা, নবগোপাল মিত্রের হিন্দু মেলা। হ্যাঁ, হিন্দু মেলা একটা আর কি, সংগঠন বলা যেতে পারে, নবগোপাল মিত্র পরিচালনা করেছিলেন প্রথম। পরবর্তীকালে একটা নাম হয়, পরবর্তীকালে হিন্দু মেলার কি হয় নাম, অভিনব ভারত। হয়েছে? আচ্ছা, এটা একটু লেখো। তারপরে আমি একটু 1 মিনিট আসছে। আচ্ছা, চলো নেক্সট, চলো। আচ্ছা, এই স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝলে? স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে ভারতবর্ষে বা বাংলাদেশে অনেক কিছু ঘটনা ঘটেছিল। যেমন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে? এটা একটু লিখে নাও। হ্যাঁ, আচ্ছা, ও মানে অ্যাকচুয়ালি শুরু করেছিলেন এরা আর কি।
আচ্ছা, এবারে দেখো বিভিন্ন ধরনের শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি এই স্বদেশী আন্দোলনের ফলে তৈরি হয়েছিল। যেমন ধরো আমাদের এই বেঙ্গল কেমিক্যাল, এই বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা হয়। কে করেন বেঙ্গল প্রতিষ্ঠা? হ্যাঁ, লিখে নাও, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এর উদ্যোগে প্রতিষ্ঠা হয় বেঙ্গল কেমিক্যাল। ওকে, নেক্সট লেখো, নীলরতন সরকার জাতীয় সাবান কারখানা প্রতিষ্ঠা করেন। নীলরতন সরকার জাতীয় সাবান কারখানা প্রতিষ্ঠা করেন। এই নীলরতন সরকার কে চেনো? হ্যাঁ, ডাক্তারবাবু নীলরতন সরকার। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই যে এই দেখো, এই আমি তোমাদের কি কোনোদিন বলেছি এই নীলরতন সরকারের বাড়ি কোথায়? হ্যাঁ, অনেকবার বলেছি না? যাই হোক, এই নীলরতন সরকারের বাড়ি আমাদের এখানে। এখন না সেই পুরো এই যে মানে অঞ্চলগুলো সব দখল করে নিয়েছে ভাই, ভেঙে ভুঙে দিচ্ছে। মানে মানে কি বলবো, নীলরতন সরকারের কত জমি, কত এরিয়া, সব মানুষ সব যে যার মতো দখল করে নিচ্ছে। এবার এই কিছুদিন আগে নীলরতন সরকারের কি নাতি না কি হয়, সে সব বিক্রি করে দিয়েছে। কি বলবো, তারা সব কলকাতায় চলে গেছে। এবারে সব বিক্রি করে দিয়েছে, দিয়ে এখন সব ওই এগুলো সেই বিল্ডিং হচ্ছে, মানে ঘর বাড়ি দোকান পাট হচ্ছে। আর কত জায়গা টায়গা ছিল সব। আর কি জানি, আমি এটা এই গল্পটা জানি না, হয়তো হতে পারে। ডাক্তারের মেয়ে। কল্যাণী নাম ছিল? ওরে বাস। হ্যাঁ, বিধানসভা 1 জুলাই। ও আচ্ছা, হতে পারে হয়তো। উম, কল্যাণী নাম ওই কল্যাণী, ওইখানে কল্যাণী শহর ওর নামে হয়েছে। আচ্ছা, জানতাম না। বিয়ে করে না? দেখো তুমি তাহলে বলো, এই সব জিন কোথায় যাচ্ছে? তাহলে বিয়ে না করলে জিন যাবে কোথায়? ট্রান্সফার তো হতে হবে। ট্রান্সফার হয়নি সব ওইখানে আরে সত্যি কথা, সেই এখনো সেই বাংলোটা আছে, নিহত সরকারের বাংলোটা আছে, ওটা এখনো ভাঙা হয়নি। মানে ওটা এখনো আছে আর কি, টিকে। সামনে পুকুর আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ছবি দুটো পাঠাবো একদিন তাহলে। নীলরতন সরকারের, নীলরতন সরকার সাবান কারখানা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, ওই নীলরতন সরকারের ভাই হচ্ছে আমাদের এই মাঠে এসে ওই ওর ভাই কবি ছিলেন একজন, ওর নাম কি বলতো? যোগেন্দ্রনাথ সরকার। যোগেন্দ্রনাথ সরকার, আহ, নাম শুনেছো তো? অতটা ফেমাস না যদিও। যে সেই ওর একটা সেই পড়েছিলাম আমরা একটা কবিতা, সেই ছোট হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, এরকম পড়োনি কিছু? তার হাট্টিমা টিম পড়েছো? হ্যাঁ, ওইটা লিখেছে যোগেন্দ্রনাথ সরকার। ওনার হচ্ছে ভাই যোগেন্দ্রনাথ সরকার। তাহলে এইসব কি জানি, অন্য লোক হবে নাকি? নীলরতন সরকার নাম দিয়েছে হয়তো, কিন্তু তৈরি করেছে ডাক্তার ছিল তো, সেই কারণে হয়তো নামকরণ করেছে। স্বদেশী তখন জাতীয়তাবাদ স্বদেশী কারখানা প্রতিষ্ঠা করেছেন, সাবান কারখানা। শুধু যে সাবান তৈরি হবে তা কিন্তু না, অনেক কিছু হয়েছিল আর কি। সাবান কারখানা, জাতীয় সাবান কারখানা, ন্যাশনাল, ঠিক আছে। এবং কলকাতায় প্রতিষ্ঠা হয় মেডিকেল কলেজ, ঠিক আছে, ন্যাশনাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এবং লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা হয়। এই তোমাদের তো নাম চলে এলো বইয়ের ইতিহাসের খাতায়, হ্যাঁ। জানি 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 জানি। হ্যাঁ, 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 এটা জানি।
যে লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করেন কে? তুমি পরীক্ষায় লেখো, এটা প্রশ্ন করে আমি এটা দেবো, দাঁড়া প্রশ্ন দেবো আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো লুসি তো লক্ষ্মী ভান্ডার পাও, বলো লক্ষ্মী ভান্ডার কে প্রতিষ্ঠা করেন? তোমাদের দিবনি না কিন্তু। লুসি বলো, টাকা প্রতি মাসে নিচ্ছ? হ্যাঁ, না না, সয়লি, তুমি এখনো লক্ষ্মী ভান্ডার পাওনি, তোমার জিজ্ঞাসা করবো না। তোমার এখনো, তুমি তো 18 বছর বয়স মাত্র। তোমার লুসি এখন, লুসি বলো, লুসি তো প্রতি মাসে নেয় টাকা। তুই লক্ষ্মীর ভান্ডার নাও না? এই দেখো, সে কি, আর কি নেই তাহলে? মৌমিতা নেয় না? এই যা চয়নিকা নেয় প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার। ডালিয়াও নেয় না? আচ্ছা বলো তাহলে, সহেলি বলো, সহেলি বলে বলছি তো প্রথমে। হ্যাঁ, লেখো সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইঝি? ও, জানতাম না তো। আচ্ছা, তাহলে দেখো সবই তো বাঙালিরাই করেছে তখন, মানে এত সব বাঙালি কর্মকাণ্ড করে গেছে। আচ্ছা, নেক্সট, সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন ডন সোসাইটি। এটা লিখে নাও, ডন সোসাইটি প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র চট্টোপাধ্যায়। আর কি, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র চট্টোপাধ্যায়, এই চট্টোপাধ্যায় মুখোপাধ্যায়। হুম, ডন সোসাইটি এবং অ্যান্টি সার্কুলার সোসাইটি। ডন সোসাইটি আর এটা দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি। আচ্ছা, কার্লাইন সার্কুলার বিষয়টা একটু বলে দিই, বিষয়টা এটা কি। কার্লাইন সার্কুলার মিন্স হচ্ছে, এই যে স্বদেশী আন্দোলনের সময় তখন তো সমস্ত স্তরের মানুষ অংশগ্রহণ করেছিল, তো ছাত্ররাও অংশগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ, শচীন্দ্রনাথ, শচীন্দ্র প্রসাদ সেনগুপ্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও হ্যাঁ ঠিক। এই অ্যান্টি সার্কুলার ডন সোসাইটি, হ্যাঁ হ্যাঁ, না না, অ্যান্টি, ঠিকই বলেছো, আমি হ্যাঁ, আমার মাথা থেকে গুলিয়ে গেছিল। ওই শচীন্দ্র প্রসাদ সেনগুপ্ত হবে, ঠিক আছে। অ্যান্টি সার্কুলার সোসাইটিটা একটু লিখে নাও, শচীন্দ্র প্রসাদ সেনগুপ্ত। আর কার্লাইন সার্কুলার অ্যাক্ট, এটা কি, এটা হচ্ছে ছাত্র আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই একটা পাস করা হয়েছিল। অর্থাৎ ছাত্ররা যদি আন্দোলন করে তাদেরকে সেনগুপ্ত মনে হয় হবে। বোস, বোস দেখাচ্ছে না? শচীন্দ্র, শচীন্দ্র প্রসাদ বোস, হ্যাঁ ঠিক। শচীন্দ্র প্রসাদ বসু, ঠিক আছে, লিখে নাও, শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন। শচীন্দ্র প্রসাদ, শচীন্দ্র প্রসাদ বসু। নেক্সট, মানে সেই সময় 1905 সালে একটা মানে স্বদেশী স্বদেশী আন্দোলনের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, ওটা হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এটা হচ্ছে শচীন্দ্র প্রসাদ বসু, অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা, লেখো শচীন্দ্র প্রসাদ বসু। আচ্ছা, এরপরে আর কি, সর্বপ্রথম কি হয়, একটা জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এটা বাংলাদেশে হয়, লেখো, জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা হয় বাংলাদেশে, রংপুরে।
জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা হয় বাংলাদেশের রংপুরে। হয়েছে?